আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানীতে ক্যান্সার হাসপাতালের উপপরিচালককে কোপালো দুর্বৃত্তরা। দেখতে গিয়ে নিন্দা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। রাজধানীর পাম্পে তেলের সরবরাহ বাড়লেও কমেনি যানবাহনের সারি। চাহিদা মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ। দেখা মিলছে বাড়তি মজুদের প্রবণতাও। একপাশে দুবার এলপিজির দাম বাড়ানোয় ক্ষোভ, চুলার খরচে বাজার সদাইয়ে টান, বিরূপ প্রভাব হোটেল রেস্তোরাঁয়। কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রশ্ন ফাঁস ও নকলের বিরুদ্ধে মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের তাগিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীতে দিনে দুপুরে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় মহাখালী ক্যান্সার হাসপাতালে আহত চিকিৎসককে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি শনাক্তকরণ ও গ্রেপ্তার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ। 3:30 রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গলি, ঠিক এভাবেই দিনে দুপুরে মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমদ হোসেনকে কুপিয়ে জখম করে দুই দুর্বৃত্ত। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, প্রথমে মাস্ক পরা একটি ছেলে ডাক্তার আহমদ হোসেনকে ছুরি মারে, পরে পাশ থেকে আরেকজন এসে যুক্ত হয় সেখানে। দুইজন মিলে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ডাক্তার আহমদ হোসেনকে উদ্ধার করে নেওয়া হয় মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালে। হাসপাতালে নেওয়া হলে ডাক্তার আহমদ হোসেন জানান, দুপুরের খাবার শেষ করে বাসায় যাচ্ছিলেন, কিন্তু হঠাৎই দুই দুর্বৃত্ত এসে ছুরি মারে তাকে। তবে তারা পরিচিত নয় বলেও জানান তিনি। ঘটনা এটা আকস্মিকভাবে, এটা কোনো আমার জানা নাই। আমি খাওয়া দাওয়া করে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে একটা ছেলে আমাকে আক্রমণ করে। তার সাথে কথা বলতে বলতে বাম দিক থেকে আরেকজন এসে অনেকগুলা ইনজুরি করছে। তাদের সাথে আমার কোনো কথাই হয়নি। হঠাৎ করে যে কেউ এসে কথা বলবে বা আমার সাথে কোনো এরকম না, হঠাৎ করে আক্রমণ করে না। এদেরকে আমি আগে কখনো দেখছি বলেও মনে হয় না, এবং মাস্ক পরা ছিল, যার কারণে ফেস আইডেন্টিফিকেশন করাও আমার পক্ষে সম্ভব না। আহমদ হোসেন আরো জানান, টেন্ডার কিংবা পারিবারিক কোনো কিছুই জড়িত নেই এই হামলার সাথে। একজনের বয়স অনুমানিক 20 অ্যারাউন্ড, আরেকজন মনে হয় 25 অ্যারাউন্ড এরকম হবে। না, পারিবারিক তো আমি তো এখানে নতুন আসছি মাত্র, এখানে তো আমার কোনো পারিবারিক পৈতৃক সম্পত্তি নাই, যখন এরকম হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। এটা ঠিক কি কারণে বা কি মোটিভ এটা আমার জানা নেই। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। চাহিদা মতো তেল পেলেও সংকট রয়ে গেছে আগের মতোই। পাম্পে পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। সরবরাহ কম থাকায় দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকতে দেখা যায় বেশ কিছু পাম্প। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে বলছেন পাম্প মালিকরা। দপ্তরোধে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যানবাহন মালিকদের। দাম বাড়ার পরও পাল্টায়নি চিত্র। দীর্ঘ সময় অপেক্ষার পরও নেই নিশ্চয়তা। পাম্পগুলোতে সরবরাহ বাড়ানোর পর আগের চেয়ে বেশি পরিমাণ তেল নিতে পারছেন গ্রাহকরা। রাত 8টা থেকে এখন পর্যন্ত সিরিয়ালে ছিলাম, এখন তেল পাচ্ছি, ট্যাঙ্কি ফুল করে দিব। মোটামুটি আমার যতটুকু তেল প্রয়োজন অতটুকুই আমি পাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো খুশি। আগে তো 2000 টাকা দিত, আজকে মোটামুটি 30-40 লিটার মতন আছে। ফুয়েল পাসধারী মোটরসাইকেল চালকরা পাচ্ছেন 1200 টাকার তেল। তবে অনেকে আবার ট্যাঙ্কের তেল নামিয়ে রেখে আবার তেল নিচ্ছেন। ফুল দিছে, সেইটা আমার 2 লিটার ছিল, সেই কারণে আমি নামা রাখছি। এটা কি কাজে লাগে? আমার বাতের ব্যথা আছে, এই কারণে কাজে লাগে। এই যে পায়ে ব্যথা করে, এই কারণে বাইরে রাখি। সবাই রাখছি। 1/2 লিটার তেল আছিল, আমরা চেক করতে রাখি। একটা গাড়িতে যদি 10 লিটার তেল নেয় বা 12 লিটার তেল নেয় বা 8 লিটার তেল নেয়, তাতে পরের দিন আসার কোনো কথা না, তার পরের দিনও আসে। আমার তো নাম জানি না, হয়তো বা ফেস পরিচিত, মানে পর নিতেই থাকে। এদের তো ব্যবসা। তদারকি কর্মকর্তা জানান, পাম্পগুলো গত বছর এ সময় যে পরিমাণ তেল পেত এখন তেমনই পাচ্ছে। তবে পাম্প মালিকদের দাবি, চাহিদা বাড়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের।
2025-এর এপ্রিলের এই দিনে 20 এপ্রিলে যে তেলটা দিয়েছে আজকেও ওনাকে আমরা সেম তেলটাই বোধহয় দিয়েছে, গতকালকেও এরকমই ছিল। কিন্তু এটা দেখা গেছে এটা আগে 1-1.5 দিন চলতো, আজকে হয়তো দেখা যাচ্ছে এখন এটা 5-6 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। মানুষ কেন এত নিচ্ছে এটাও বুঝতে পারছি না, আগে তো এরকম ছিল না। এটা আমরা কখনো ইয়ে করি নাই, যেটাকে বলে রেশনিং করি নাই। প্রথম যখন রেশনিং করেছিল গভর্নমেন্ট, ততদিন গ্যাসের দামে নীরব দহন জ্বালা সীমিত আয়ের সংসারে। এক মাসের মধ্যে 2 দফায় এলপির দাম বেড়েছে প্রায় 45%। এতে অনেকে চুলা জ্বালাতে কাটছাট করতে হচ্ছে বাজার সদাই। বিরূপ প্রভাব পড়েছে হোটেল রেস্তোরাঁয়। মালিকরা বলছেন যে হারে গ্যাসের দাম বেড়েছে তাতে খাবারের দাম না বাড়িয়ে উপায় নেই। তাজিম শাফিনের রিপোর্টে বিস্তারিত। কয়েক মাস আগেই আলো বাতাসে ভরপুর বাসাটি ভাড়া নেন তানজি আক্তার। 2 শিশু সন্তানের জন্য খোলামেলা পরিবেশ সহায়ক হলেও সম্প্রতি সাধের ফ্ল্যাটটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধুমাত্র এলপি গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি এমন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে তাকে। ছোট জন্য আরো খাবার তৈরি করা লাগে বারবার, তারপরে এই যে এর জন্য অনেকবারই চুলা ইউজ করা হয়, আর রান্না 2 বার করে হয় আমাদের জন্য। গ্যাসের যে এত দাম আমরা হিমশিম খাইতেছি, সেই জন্য এই বাসা ছেড়ে দেওয়া হইতেছে। এখন যাইতেছি যে লাইনের গ্যাস আছে যে জায়গায় সেই জায়গায়। 12 কেজির এলপিজি সিলিন্ডার চলতি মাসে 2 দফায় 600 টাকা বেড়েছে। 18 দিনের ব্যবধানে 1341 টাকার সিলিন্ডার এখন সরকার নির্ধারিত দাম 1940 টাকা। যদিও অধিকাংশ ক্ষেত্রে নির্ধারিত দামে গ্রাহক পর্যায়ে মিলছে না সিলিন্ডার। এলাকা ভেদে বেশি গুনতে হচ্ছে 2300 টাকা পর্যন্ত। স্বল্প আয়ের পরিবার চলতে যেন না বিশ্বাস। 3-4 বারের একবারে চালাইতেছি যে একটু কম ইউজ হয়, তার তো বাকি আছে স্কুল খরচ, বাচ্চাদের, আমাদের কষ্ট না। 12,000 টাকা বেতনে যে চাকরি করি, একটা গ্যাসের মধ্যে যদি 2100 টাকা যায়, আমার 2টা ছেলেপেলে আছে, লেখাপড়ার খরচা, তারপরে নিজের খরচা, ঠিক আছে। আমাদের মতন মানুষ এলপি গ্যাস ব্যবহার করে রান্না করে খাইতে পারবে না, আমার মনে হয় না। সারা দেশে এলপি গ্যাসের বেশিরভাগ গৃহস্থালিতে ব্যবহার হলেও প্রায় 100% হোটেল, রেস্তোরাঁ, ফুটপাতের দোকানে রান্না হয় এলপিজি সিলিন্ডারে। লাফিয়ে দাম বাড়ায় বিপাকে মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন বাধ্য হয়ে বাড়াতে হবে খাবারের দাম। আমাদের 2টা সিলিন্ডার তাহলে আমার ডেলে এসএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল 21 এপ্রিল থেকে শুরু হচ্ছে। তবে পরবর্তী এসএসসি পরীক্ষা 8 মাস পর ডিসেম্বরেই নিতে চান বলে ধারণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি জানান শিক্ষার্থীদের বসিয়ে রেখে সময় ক্ষেপণ করতে চায় না সরকার। এ সময় তিনি নকল ও প্রশ্ন ফাঁস বন্ধে সরকারের কঠোর অবস্থান জানান। আর পরীক্ষা কেন্দ্রে অহেতুক আতঙ্ক না ছড়াতে ম্যাজিস্ট্রেট ও পরিদর্শকদের প্রতি আহ্বানও জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি। এবার 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে 9,30,305 জন ছেলে আর মেয়ে 9,27,039 জন। এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সচিবালয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী ও উপদেষ্টা। জানান পরীক্ষার সময় 3,885টি কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চিঠি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে কেন্দ্র এলাকা যানজট মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। কর্তব্যরত ম্যাজিস্ট্রেট, পরিদর্শক